দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই রিস্টো ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর দীর্ঘমেয়াদী কাশি। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার MS খালেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, দীর্ঘমেয়াদী কাশি কিন্তু শিশুদের এখন বেড়েই চলেছে। একটা বিষয় ছিল যে আগে এইসব রোগগুলো শনাক্ত হতো না, মানুষ বিভিন্ন ধরনের টোটকা ওষুধ খেত বা ঝাড়ফুঁক করতো, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এবং আমরা বলবো যে আমাদের দেশীয় চিকিৎসকদের অভিজ্ঞতার কারণে এই অনেক রোগগুলোই কিন্তু আসলে চিহ্নিত হচ্ছে। এদের সুচিকিৎসা কিন্তু আমাদের দেশেই হচ্ছে। এই সব বিষয় নিয়ে আলাপ করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার MS খালেদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টিভির অগণিত দর্শক শ্রোতা যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। একটু আসলে জানতে চাইছি যে দীর্ঘমেয়াদী যে কাশি বলছি, দীর্ঘমেয়াদী এই যে কাশি শিশুদের হচ্ছে, এটার কারণগুলো কী কী? ধন্যবাদ আপনাকে। শিশুদের দীর্ঘমেয়াদী কাশির কিন্তু অনেকগুলা কারণ আছে এবং এটা কিন্তু দিনে দিনে শিশুদের দীর্ঘমেয়াদী কাশির প্রকোপটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমাদের একটু বিভিন্ন রকম দীর্ঘমেয়াদী কাশি কাকে বলে প্রথম আমাদেরকে আসতে হবে। যেই কাশিটা 3 সপ্তাহের বেশি থেকে যাচ্ছে সেটাকে আমরা সাধারণত আমরা দীর্ঘমেয়াদী কাশি বলি। এখন এই কাশির অনেকগুলা কারণ আছে। আমরা শুধু আমাদের দর্শকদের জন্য আমরা যেগুলো খুব কমন যে কাশিগুলো সেইগুলোর কথাই আমরা বলবো। যেমন শিশুদের যদি অ্যাজমা একটা দীর্ঘমেয়াদী কাশির একটা বড় হাঁপানি যেটা আছে। 2 নম্বর হলো যে শিশুদের যদি টিবি যক্ষ্মা, এটা কিন্তু দীর্ঘমেয়াদী কাশির একটা অন্যতম কারণ। 3 নম্বর হলো যে শিশুদের আরেকটা কারণ আমি বলবো সেটা সিস্টিক ফাইব্রোসিস। এটা শিশুদের দীর্ঘমেয়াদী কাশির একটা বড় কারণ। আরেকটা ক্ষেত্রে শিশুদের কাশির যে কারণটা হয় সেটা হলো একটা অল্প বয়স্ক শিশু যদি ফরেন বডি অ্যাসপিরেশন কিছু খেয়ে ফেলে, হ্যাঁ ফরেন বডি যদি কিন্তু খেয়ে ফেলে, কেউ বুঝতেও পারে না, কিন্তু দেখা যায় যে শিশু দীর্ঘদিন কাশি হচ্ছে, ওষুধ পাচ্ছে, ভালো হচ্ছে না। এই জন্য আরো অনেকগুলা কারণ আছে। আমরা মোটাটাকে বলা যে এইগুলো সচরাচর বেশি দেখা যায় আমাদের মধ্যে। এই যে আমরা ধরেন শিশু যে অনেক দিন ধরে কাশির একটা, আপনি বললেন যে যক্ষ্মার কথা বললেন, আপনি বললেন যে যদি কিছু খেয়ে ফেলে, এগুলি তো আমরা সাধারণত দেখি, কিন্তু আপনি একটা নতুন শব্দ বা একটা রোগের নাম আমরা শুনলাম যে সিস্টিক ফাইব্রোসিস। এই সিস্টিক ফাইব্রোসিস রোগটা আসলে কি, এটা যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ। সিস্টিক ফাইব্রোসিস অ্যাকচুয়ালি একটা বংশগত, একটা জেনেটিক ডিজিজ। আমাদের দেহের সমস্ত কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 7 নম্বর ক্রোমোজোমের একটা ত্রুটির কারণে এই ডিজিজটা হয়, সিস্টিক ফাইব্রোসিস ডিজিজটা। এটা আমি একটু আপনাকে আসলে এখানে ইন্টারাপ্ট করতে চাচ্ছি। এটা হচ্ছে বংশগত বললেন, তার মানে কি মা বাবার হলে বাচ্চার হবে এরকম কিছু না? এটা একটা জেনেটিক ডিজিজ, মানে জিন পরম্পরায় এটা চলে আসে। যদি কারো মা বাবার মধ্যে অবশ্যই যদি যেহেতু অটোসোমাল এটা আসবে করে। এখন যে জিনিসটা হয়, একটা সময় যখন আমাদের দেশে একটা ধারণা চালু ছিল যে সিস্টিক ফাইব্রোসিস ইট ইজ এ ডিজিজ অফ হোয়াইট পপুলেশনস, সাদাদের রোগ, আমাদের এখানে হয় না। এবং আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম আমাদেরকে এইভাবেই শেখানো হতো যে সিস্টিক ফাইব্রোসিস আসলে আমাদের এখানে হয় না এশিয়ান সাবকনে। কিন্তু এখন ডিফারেন্ট লিটারেচার্স এবং বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশ থেকে যে লিটারেচার রিসার্চগুলো যখন আস্তে আস্তে বাড়ছে, তখন একটা দেখা যাচ্ছে যে আসলে সিস্টিক ফাইব্রোসিসটা আমাদের মধ্যে ঠিক ততটা আনকমন নয় যতটা আমাদের চিন্তা করি একটা আনকমন। বরঞ্চ আমি যেখানে ডাক্তার দীর্ঘদিন সিস্টিক ফাইব্রোসিস কাজ করতে করতে আমার এই অভিজ্ঞতা হলো এই যে আমাদের চিন্তা শক্তির মানে সংকীর্ণতার কারণে আমরা এই ডিজিজটাকে শনাক্ত করতে পারি না। অর্থাৎ অনেক আগে থেকে যে আপনাদেরকে যে আমাদের চিকিৎসা বিজ্ঞানে পড়ানো হচ্ছে জন্য ওই দিকে হয়তো চিন্তা করেনি। কারণ দীর্ঘমেয়াদী কাশি হলে সেটা যে টিবি বা যক্ষ্মা না হয়ে বা ফরেন বডি না হয়ে যে সিস্টিক ফাইব্রোসিস হতে পারে, সেই আপনি বলছেন যে সেই চিন্তাটাই আমাদের মধ্যে ছিল না। এখন আস্তে আস্তে চেষ্টা করতেছি যেন চিন্তাটা চলে আসে, এবং এই চলে আসার এই চেষ্টার কারণে দেখতাম যে আমরা প্রচুর রোগী পাচ্ছি সিস্টিক ফাইব্রোসিসের যারা দীর্ঘমেয়াদী কাশি। একটা সময় আমাদের মধ্যে যখন কাশি হয় আমরা আপনি যে কথাগুলো বললাম এগুলাই চিন্তা করতাম, যেমন অ্যাজমার ট্রিটমেন্ট দেয়,
অ্যাজমার ট্রিটমেন্ট পেতে পেতে যদি কাশি ভালো না হয়, আমরা একটা যক্কার ওষুধ খাওয়াই রুগীকে। 6 মাস রুগী যক্কার ওষুধ খেলো, তারপরে কিছুদিন ভালো আর হচ্ছে না, তখন এই রুগীগুলার একটা অংশ, পুরো অংশ তো আমরা পাই না। আমরা বক্ষবিধি যারা ডাক্তার, আমরা যারা বক্ষবিধি প্র্যাকটিস করি, আমরা একটা অংশ যখন টিবি ট্রিটমেন্ট হয়ে পাচ্ছে না, ঘুরতে ঘুরতে কোনো কারণে আমাদের কাছে আসে, তারপর আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে সিস্টিক ফাইব্রোসিস ট্রিটমেন্ট দেখেছি এটা সিস্টিক ফাইব্রোসিস। দুঃখের বিষয় হলো, আমার কাছে তখন পার্সোনালি আসলে খারাপ লাগে কি, আমরা যখন দেখি যে এই রুগীটা অনেক পরে আসে আমাদের কাছে, মানে ডিজিজটা অনেক ডেভেলপ করার পরে, আগে থেকে আসলে চিকিৎসা করা এটা সুযোগ সহজ হতো। একটু যদি বলতে, আপনি তো বলছেন জেনেটিক রোগ, জিনে একটা সমস্যা হয়, আসলে কোন কোন অঙ্গে এটা হয়, এটার আমরা বলবো লক্ষণ কি, মানুষ সাধারণভাবে কি মনে করে বুঝতে পারবে না এটা হয়তো এরকম হতে পারে, বা তরুণ চিকিৎসকরা এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই রিস্টো ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর দীর্ঘমেয়াদী কাশি, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার MS খালেদ। আমরা একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের জিনের সমস্যার কথা বলছেন যে দীর্ঘদিন ধরে, আমরা এক কথায় বলতে গেলে এটা অবহেলিতই ছিল, রোগটা শনাক্ত হয়নি সেইভাবে। এটা সাধারণ মানুষরা বা আমরা তরুণ চিকিৎসকরা বুঝবে কি এই লক্ষণ দেখা দিলে এটা সিস্টিক ফাইব্রোসিস হতে পারে? ধন্যবাদ। এটাই সবচেয়ে যুক্তিযুক্ত এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা কেমনে এটাকে ধরতে পারবো যে ইট কুড বি এ কেস অফ সিস্টিক ফাইব্রোসিস। এটা যে দেখবেন, প্রথম কথা হলো যে বাচ্চার ঘন ঘন কাশি হচ্ছে, ঘন ঘন কাশি হচ্ছে, বা কাশির সাথে কফ যায়, এবং এই কফটা অনেকটা তিক আটালো। ঘন ঘন কাশি হচ্ছে, ওষুধ খেলে ভালো হচ্ছে, আবার কাশি হচ্ছে, আবার ওষুধ খেলে ভালো হচ্ছে। থিঙ্ক ইট সিস্টিক ফাইব্রোসিস। কিপ ইন ইউর মাইন্ড, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনার সিস্টিক ফাইব্রোসিস মাথার মধ্যে রাখবেন। 2 নম্বর জিনিসটা হলো যে বাচ্চার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, পায়খানার সমস্যা। মায়েরা আমাদের কাছে এসে বলে, ডাক্তার সাহেব বাচ্চা পায়খানা করে তেল তেল পায়খানা করে, পায়খানার সাথে তেল যায়, বিজল যায়, এভাবে করে। থিঙ্ক ইট সিস্টিক ফাইব্রোসিস। আমি বারবার বলতেছি অন্য অনেক কারণ হতে পারে, কিন্তু এই জিনিসটাকে মাথার মধ্যে রাখবেন যে বাচ্চার পায়খানার সমস্যা হচ্ছে, আমরা মেট্রোনিডাজোল, সিপ্রোফ্লক্সাসিন অনেক কিছু খাইয়ে খাইয়ে তাকে রাখতেছি, এরকম তো হয়, খাই আবার ভালো হয়, আবার আসে না, আবার ভালো হয়, কিন্তু সিস্টিক ফাইব্রোসিস। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে মায়েরা এসে বলে বাচ্চা প্রচুর খায়, খাওয়া দাওয়ার কোনো প্রচুর খায়, কিন্তু ওজন বাড়ছে না। অনেক কারণ হতে পারে, কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস, আমাদের দেশ সাধারণভাবে এগুলি তো যক্ষায় চিন্তা করে, কিন্তু সাথে দেখা যায় যদি সিস্টিক ফাইব্রোসিস চিন্তা করে। এই বাচ্চাগুলো দেখা যায় খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এদের কাশি হয় খুব ঘন ঘন, কাশির সাথে কফ যায়। ওই যে আগেবার বললাম থিক মিউকাস, এবং কাশির কফের রঙটা হবে অনেক সময় সবুজ হয়। সিডোমোনাস ইনফেকশন যখন হয়, এই কফটা কিন্তু অন্যদের চেয়ে অন্য কফ হলুদ হয়, কিন্তু সিস্টিক ফাইব্রোসিসের কফ বেশ বড়, মানে একদম বেশ ভালো কফ বের হয়, তিক আটালো কফ, সে কফটা একটু সবুজ কালারে হয়। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এরা ওষুধ খেলে কিন্তু ভালো হয়ে যায়, রেসপন্সটা খুব ভালো, যে অ্যান্টিবায়োটিক পড়ছে ভালো হচ্ছে, কিছুদিন পর আবার হয়। তা আমি মা বাবাদেরকে একটাই কথা বলি, বারবার কফ হচ্ছে, বারবার কাশি হচ্ছে, ওষুধ খেচ্ছে ভালো হচ্ছে, আবার কফ হচ্ছে, থিঙ্ক ইট সিস্টিক ফাইব্রোসিস। এই যে সিস্টিক ফাইব্রোসিস আসলে অনেকগুলো শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গকেই এফেক্ট করতে পারে, কিন্তু মেইনলি যেই 2টো অঙ্গকে এফেক্ট করে সেটা হলো, একটা হলো যে ফুসফুস লাংস, আর একটা হলো ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের মধ্যে প্যানক্রিয়াস সবচেয়ে বেশি করে, বাকিগুলোই করে, প্যানক্রিয়াসকে সবচেয়ে বেশি করে। এই হলো যে সিস্টিক ফাইব্রোসিসের লক্ষণগুলা। আচ্ছা, এখন আরও অনেকগুলা কজ হতে পারে। এই বাচ্চাগুলা প্রচুর ঘামে, এবং এই বাচ্চাগুলা একসময় হতো কি, এই বাচ্চাগুলাকে ডায়াগনোসিস করা হতো তাদের ঘামটা দেখে। তাদেরকে যখন ঘাম মানে কপালে কিস করতো, তখন দেখতো প্রচুর ঘাম, যখন সোয়েটি, মানে লবণাক্ত, তারা বলে এসে বলল যে চুমু দিলে কেমন খুবই লবণাক্ত ইয়ে হয়। তো একটা সময় মানে আগের দিনে যখন যখন বইগুলা পড়ি, রোমান ছবি আছে, তারা ক্যাথলিক গির্জার মধ্যে নিয়ে বাচ্চাগুলোকে শোয়ে রাখতো, পাদ্রী আসতো, আসার পর একটা চুমু দিত, চুমু দেওয়ার পর সে যাকে সন্দেহ হতে যাবে সে এইভাবে হাত ইশারা করতো, মানে হি উইল গো টু দ্য গড। এটা তখন তো কোনো ট্রিটমেন্ট ছিল না।
ফরচুনেটলি এটা নিয়ে বিশ্বের মানে এটা যেহেতু সাদা চামড়াদের একসময় খুব রোগ, তাদের দেশে প্রচুর গবেষণা হয়েছে এটা নিয়ে, এবং এটা নিয়ে একদম ট্রিটমেন্ট এখন খুব ভালো অত্যাধুনিক ট্রিটমেন্টগুলো চলে আসছে। এবং এখন বলা হচ্ছে যে অনেকগুলো জেনেটিক সিস্টিক ফাইব্রোসিস ইজ ওয়ান অফ দ্য জেনেটিক ডিজিজ, অনেকগুলো জেনেটিক ডিজিজের মধ্যে একটা জেনেটিক ডিজিজ যেটা পুরোপুরি কিউরেবল, চিকিৎসাযোগ্য এবং পুরোপুরি সুস্থতা ওরা সেই ব্যবস্থা। আনফর্চুনেটলি আমাদের এদিকে সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলোতে আমরা যারা এটা নিয়ে, আমি তো ইন্ডিয়াতে ট্রেনিং করছি, তারপরে এখানে আসছি, আমরা যারা দেখতেছি আমাদের এখানে সবচেয়ে মানে দুঃখের বিষয় কি জানেন, দুঃখের বিষয় হলো যে আমরা এটাকে অনেক পরে পাই, অনেক দেরি করে পাই। দেরি করে পাওয়ার পরে রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে লাংসে ব্রঙ্কিয়েকটিসিস ডেভেলপ করে। ব্রঙ্কিয়েকটিসিস বলতে লাংসে ছোট 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 ছিদ্র হয়। ছিদ্রগুলো যখন ছোট ছোট ছিদ্র হয়, ব্রঙ্কিয়েকটিসিস আপনি জানেন ব্রঙ্কিয়েকটিসিস এন্ড স্টেজ ডিজিজ, এটা আপনি যতই ভালো ট্রিটমেন্ট করেন, যতটুকু ব্রঙ্কিয়েকটিসিস ডেভেলপ করেছে তার সেটাকে আর ভালো করা যাবে না, বরঞ্চ আমরা চেষ্টা করি এটা যেন আর এগিয়ে না যায়। আমাদের ফাইটটা হয় ওখানে, আমরা পাই অনেক পরে। আমরা সিস্টিক ফাইব্রোসিসের ট্রিটমেন্ট তো মানে পরের চিন্তা, আমরা চিন্তা করি যে যতটুকু ক্ষতি হয়েছে সেটাকে মেনে আমরা যেন আর যেন ক্ষতি না হয়। এই যে আমরা লক্ষণগুলো তো আপনি খুব সুন্দরভাবে আসলে বর্ণনা করেছেন, কিন্তু এই যে লক্ষণগুলো দেখা গেলে আপনাকে তো কিছু সন্দেহ করার কথা বলে যে থিঙ্ক এটা আপনার মাথায় রাখতে হবে, কিন্তু এগুলো আমরা শনাক্ত করার যে টুল, যেগুলো ইনভেস্টিগেশন, বাট কী কী পরীক্ষা নিরীক্ষা করে এই রোগটা শনাক্ত করা যায় সে বিষয়ে আলাপ করবো আমরা একটা বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই রিস্টো ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর দীর্ঘমেয়াদী কাশি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার MS খালেদ, আপনাকে আবারও স্বাগত। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে এনশিয়েন্ট টাইম থেকে এখন পর্যন্ত আমাদের যদি একটু বলতেন যে কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে এটা শনাক্ত করা যায়। ধন্যবাদ। এই ডিজিজটা যখন শনাক্ত করার জন্য একটা পরীক্ষা, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হলো যে সোয়েট ক্লোরাইড টেস্ট, যেটাকে ফুল নাম হলো, তো পূর্ণ নাম হলো পাইলোকার্পিন আয়নটোফোরেসিস সোয়েট ক্লোরাইড টেস্ট। আমরা সোজা বাংলায় বলি ঘাম পরীক্ষা। ঘাম পরীক্ষা করে দেখতে হয় ডিজিজটা ডায়াগনোসিস করার জন্য ঘামে ক্লোরাইডের পরিমাণ কেমন। যদি ঘাম পরীক্ষা করার পরে যদি ক্লোরাইডের পরিমাণ 60 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের উপর যায়, আমরা এটা সিস্টিক ফাইব্রোসিস বলি। যদি 40 to 60 হয় তাহলে আমরা বর্ডার লাইন, আমরা তাকে অপেক্ষা করি, বলি যে তুমি আরেকবার করবা, 2 সপ্তাহ পরে তুমি আরেকবার করবা। আর যদি 40 নিচে থাকে তাহলে আমরা তাকে এছাড়া আর অন্য এই পরীক্ষাটা কি বাংলাদেশে অ্যাভেলেবেল? এই পরীক্ষাটা একসময় এই পরীক্ষাটা হতো না, এইটা করার জন্য ইন্ডিয়া চলে যেত বা বিদেশ চলে যেত। ফরচুনেটলি নাও উই আর ডুইং ইট, আমরা এখন এই দেশে হচ্ছে পরীক্ষাটা। কোথায় পরীক্ষাটা হচ্ছে? পরীক্ষাটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বক্ষবিধি হাসপাতালে আমরা করতেছি, বাইরের ইয়েগুলোতে অনেকে ইয়ে করে। আর কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? হ্যাঁ, 2 নম্বর যে জিনিসটা হলো যে পায়খানার মধ্যে আমরা ফ্যাট গ্লোবিউল দেখি। যদি আমরা বাচ্চার যদি পায়খানাটা ফ্যাট গ্লোবিউল দেখি, এটা যদি ফ্যাট গ্লোবিউল অনেক সময় তো এমনিতে থাকতে, এটা কি কোনো পরিমাণ আছে যে এত বেশি হলে? হ্যাঁ, ফ্যাট গ্লোবিউল যদি 60-র উপরে যায়, 60-এর পার হাই পাওয়ার ফিল্ডে যদি 60-এর উপরে যায়, তাহলে আমরা এটা আলাদা করে ফ্যাট গ্লোবিউল লিখে দিতে হয় না? লিখে দিতে হয় ফ্যাট গ্লোবিউলস। এটা বিএসএমই মতো হয়। আচ্ছা, এটা বিএসএমই মতো হয়, ফ্যাট গ্লোবিউলস বলা হয়। হ্যাঁ, এইগুলা। আর অনেকগুলো পরীক্ষা আছে। গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ইজ সিস্টিক ফাইব্রোসিসের জন্য একটা হলো ঘাম পরীক্ষাটা, আর বাকি যেগুলো আছে সেগুলো হলো যে আপনার মানে জিনের যে সমস্যা হলো সেটা কি শনাক্ত করা যায় বাংলাদেশে? হ্যাঁ, জিনে এখন আরেকটা জিনিস করা যায়, সেটা হলো মিউটেশন অ্যানালাইসিস, যে কোন জিনটাতে মানে ইয়ে হয়েছে, সেই মিউটেশন অ্যানালাইসিসটা কনফার্মেটরি, কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা আছে। যেমন সীমাবদ্ধরে এটা আমরা অনেক সময় আমাদের মানে চিকিৎসকরা আমরা ভুল করে থাকি যে মিউটেশন অ্যানালাইসিস দিয়ে আসি। মিউটেশন অ্যানালাইসিস হয়েছে কি, দেখুন সিস্টিক ফাইব্রোসিসে টিল টুডে মোর দেন 2000-এর উপরে মিউটেশন আছে। তো আমরা ইন ওয়ার্ল্ড কান্ট্রিতে, ইন্ডিয়াতে আমি যখন ট্রেনিং করতাম তখন 47-48টা ওরা 46-46 করতো, আর ওয়ার্ল্ডে এখন কয়েকশো মিউটেশন। কিন্তু আপনি 2000 মিউটেশনের মধ্যে এই অল্প সংখ্যক মিউটেশন আমরা আইডেন্টিফাই করতে পারি। বুঝতে পারি। তাহলে আমাদের এখন পর্যন্ত যেটা বললেন যে ফ্যাট গ্লোবিউলস যেটা, আর যেটা বললেন ঘাম পরীক্ষা,
আমরা যেহেতু অনুষ্ঠানে একদম খুব বেশি আমাদের সময় বাকি নেই, একটু যদি আমরা চিকিৎসায় চলে যেতে চাই, আসলে এই রোগের আসলে চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা হলো যে, আমি আমাদের কনটেক্সটে যেটা বলি, এই রোগের চিকিৎসা হলো যে বাচ্চার কাশি হলে খুব দ্রুত ট্রিটমেন্ট দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে হবে যাতে কাশিটাকে কন্ট্রোল করে। 2 নম্বর যে জিনিসটা হয়, যেটা আমরা সবসময় গ্যাপ করি, সেটা হলো যে এয়ারওয়ে ক্লিয়ারেন্স থেরাপি, মানে তার কফটাকে, বুকটাকে পরিষ্কার রাখতে হবে। এই বুকটাকে পরিষ্কার রাখলে হবে কি, ভিতরে যেই মিউকাসটা মানে মানে স্ট্যাগনেন্ট থেকে যাচ্ছে, যেটা কফটাকে তারা বের করতে পারে না বা কফটা থেকে যায়, ওই কফটা যত জমবে ওখানে তত ইনফেকশন হবে। এটা ছাড়া আর অন্য কোনো চিকিৎসা? এরকম ইনফেকশন হবে। এটা গেল। তারপরে আপনার এখন তো ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো ভালো লেটেস্ট ট্রিটমেন্ট চলে আসছে, হ্যাঁ চলে আসছে, যেটা আমাদের এখানে আমরা অ্যাভেলেবল করাটা ছিল অনেক কস্টলি, হ্যাঁ অনেক কস্টলি। আমাদের এখানে অ্যাভেলেবল করাটা হয়তো ইন ফিউচার ইনশাআল্লাহ কাশিটা সঠিক সময়ে চিকিৎসা করে এবং এয়ারওয়েটা ক্লিয়ারেন্স করে। আর যদি পেটের জন্য যেটা পায়খানা হবে, তার এনজাইম রিপ্লেসমেন্ট করতে হবে। আর এদের ভিটামিন এ, ডি, ই, কে, মানে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো এদের ইয়ে করে না, ওই ভিটামিনগুলো সাপ্লিমেন্টেশন দিতে হবে। এটুকু যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে রোগীটা অনেক ভালো থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শনাক্ত হওয়া। আসলে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর এম এস খালেদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যমুনা টিভিকেও ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে শুনছিলেন, এই সিস্টিক ফাইব্রোসিস যতই খটমটে নাম হোক, এটা চিকিৎসা কিন্তু বাংলাদেশে হচ্ছে, কিন্তু তার জন্য দরকার আর্লি শনাক্ত হওয়া। যত দ্রুত আমরা শনাক্ত করতে পারবো, আমাদের শিশুরা ততই ভালো থাকবে। আমরা সকলে ভালো থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।